1350 গ্যাস এখন 1900-2000 টাকা। ভোগান্তি কয়দিনে শেষ হবে এটা আমরা সঠিকই জানতে চাচ্ছি। জ্বালানি তেলের পর এলপিজিরও দাম বৃদ্ধি, রেকর্ড দরেও সরবরাহ সংকটে পাম্পে ভোগান্তি, ব্যয় বাড়ার চাপে সাধারণ মানুষ, গ্রাহক পর্যায়ে বাড়তে পারে বিদ্যুতের দামও। বগুড়াকে সিটি কর্পোরেশন ঘোষণা আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয়দের উচ্ছ্বাস, বাস্তবায়ন হলে নাগরিক দুর্ভোগ কমার আশা। হাম ও উপসর্গে আরও 4 শিশুর প্রাণহানি, আক্রান্তদের অন্যান্য জটিলতায় বাড়ছে মৃত্যু। হাসপাতালে রোগীর চাপ, আজ সারা দেশে টিকা ক্যাম্পেইন শুরু। হাজিদের পাশাপাশি সাধারণ যাত্রী পরিবহন করবে বিমান, 20,000 টাকায় মিলবে একমুখী যাত্রার টিকিট। হজ মৌসুমে অন্তত 100 কোটি টাকা বাড়তি আয়ের আশা। এবং দ্বিতীয় দফার শান্তি আলোচনা প্রত্যাখ্যান করল ইরান, চুক্তি সই না করলে ফের পুরো দেশ উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের। প্রতিশোধ নিতে মরিয়া তেহরান, ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। ভোরের সবাই সঙ্গে আছি আমি মিসবাহুল আলী। পর 18 দিনের ব্যবধানে আবারও বাড়ল এলপি গ্যাসের দাম। 12 কেজি সিলিন্ডারের দাম 212 টাকা বাড়িয়ে 1940 টাকা নির্ধারণ করেছে বিইআরসি। এ নিয়ে চলতি মাসে 2 দফায় 12 কেজি এলপিজির দাম বাড়ল 599 টাকা। জীবনযাত্রার ব্যয় বাড়ার চাপে ক্ষুব্ধ সাধারণ মানুষ। রাজধানী সহ সারা দেশে অসংখ্য বাসাবাড়ি ও হোটেল রেস্তোরাঁয় ব্যবহার হয় এলপি গ্যাস। মাত্র 18 দিনের ব্যবধানে আবারও দাম বাড়ল অপরিহার্য পণ্যটির। রোববার 12 কেজি সিলিন্ডার 212 টাকা বাড়িয়ে 1940 টাকা নির্ধারণ করে বিজ্ঞপ্তি দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। চলতি মাসের শুরুতে 387 টাকা মিলে 599 টাকা ব্যয় বাড়ায় চাপের সাধারণ মানুষ। কোথায় ছিল 1250, 1350 গ্যাস এখন 1900-2000 টাকা। এটা তো অনেক বাড়তি। এখন মনে করেন ডাবল বাড়িয়ে গেছে। এখন তো আপনার গরিব মানুষ মনে করেন এত গ্যাস নাই গ্যাস না কিছু, রান্না বাড়া করতে অনেক কষ্ট। এলপি গ্যাসের মূল্য বৃদ্ধিতে বিপাকে পড়েছেন হোটেল রেস্টুরেন্ট ব্যবসায়ীরাও। রুটি পরোটা তো ওই অনুযায়ী 10 টাকা করে বেচতেছি, মানে আমরা বাড়াইতে পারতেছি না। তো যদি বাড়াইতে যাই দেখা গেছে কাস্টমার এমনিতেই নাই, ঠিক আছে, তো কাস্টমার আরও কমে যাব। তো এতে আমাদের অনেক ভোগান্তি সৃষ্টি হবে। আগে রেটে এখন পাইছি, কিন্তু কালকে আসলে আমি রেটে পাবো না। আগে ভাত যে দামে বেশি ও দামে বেচতে হবে না, আরও বেশি দামে কাস্টমার তো খাবে না। বিক্রেতারা বলছেন নতুন করে মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে বেচাকেনায়। আমাদের অবস্থা খুব খারাপ, আমরা দোকান ভাড়াও পর্যন্ত দিতে পারি না। গ্যাস বেচাই একেবারে কমে যাবো, মানুষ এত দাম দিয়ে গ্যাস নিবে না। এখন যে ভাড়াটা বাড়ছে এটা তো বেচা কিনে আপনি কমে যাবে, অতিরিক্ত দাম বাইরে গেল না। এদিকে যানবাহনে ব্যবহৃত গ্যাসের দামও বেড়েছে লিটার প্রতি 9 টাকা 73 পয়সা। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। এদিকে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরেও ফিলিং স্টেশনে সরবরাহ সংকটে কমেনি ভোগান্তি। তীব্র গরমে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় চরম দুর্ভোগে গ্রাহক। অনেক পাম্প বন্ধের কারণে খোলা থাকাগুলোতে বেড়েছে যানবাহনের চাপ। রেকর্ড দামে জ্বালানি তেল বিক্রি হলেও সরবরাহ বাড়েনি বলছে পাম্প কর্তৃপক্ষ। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে প্রতিদিনের চেনা দৃশ্য এটি। জ্বালানি তেলের জন্য কারো অপেক্ষা 12 ঘন্টা, আবার কেউ এসেছেন খাবার সঙ্গে নিয়ে। প্রয়োজন তেল নামের সোনার হরিণ। শনিবার রাতে ঘোষণার পর রোববার থেকে কার্যকর হয়েছে নতুন দর, যা দেশের ইতিহাসে জ্বালানি তেলের সর্বোচ্চ দাম। প্রতি লিটার ডিজেলে 15 টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে 115 টাকায়। এক লাফে 20 টাকা বেড়ে অকটেন ঠেকেছে 140 টাকায়। পেট্রোল ও কেরোসিনের দামও বেড়েছে সমান তালে। চালকদের দাবি, দাম বাড়ানোর পরও সরবরাহ পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। তেল যেহেতু পাইতে আসি, এটা নিয়ে আর কোনো দুঃখ নাই, কিন্তু ভাই এই রোদের ভিতরে যে সিরিয়ালে দাঁড়াইতেছি না, এটাই নিজের কাছে মানে অসহায় লাগতেছে। 2 লাখ টাকার বাইক আছে কিন্তু তেল নাই। এই যে গরমে ঘামতাছি, সারা রাত উজাগর থাকলাম, কারণ মরণ ছাড়া উপায় নাই। দাম বাড়ছে, কোনো সমস্যা নাই, কিন্তু এই যে ভোগান্তি এটা আমরা চাই না। সারা রাত জাগি একটা মানুষের আপনার এই যে কষ্ট করতেছি কি কারণে? দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অনেকে নিজের প্রয়োজনীয় কাজ সারতে পারেননি। আবার কেউ বলছেন ফুয়েল পাস স্ক্যান করতে সময় বেশি লাগায় দীর্ঘ হচ্ছে লাইন। ভোগান্তি কয়দিনে শেষ হবে এটা আমরা সঠিকই জানতে চাচ্ছি। দাম যেহেতু বাড়াইছে, আমরা চাই যে আমরা আগের মতন তেলটা পাই,
মানে লাগবে 150 টাকা করো। এদিকে পাম্প কর্তৃপক্ষের দাবি জ্বালানি তেলের দাম বৃদ্ধি হয়েছে কিন্তু সরবরাহ বাড়েনি, তাই দীর্ঘ লাইন কমছে না। দাম বাড়লেও পরিস্থিতি বুঝতে লাগবে 1 সপ্তাহ। আবার আর ওই রকম মজুদ বাড়িয়ে দেন, যেটা চাই সেটাই দেন। আর আমিও তো সরকারকে পেওয়াটার মাধ্যমে জ্বালানি উত্তোলন করছি, কাস্টমার তো টাকা দিয়ে নিচ্ছে, তাহলে তার একটু বরাদ্দ বাড়ানো যদি যেতে পারে, তাহলে বারবার যদি না আসা লাগে সেক্ষেত্রে লাইনটা কমে যাচ্ছে। তো কেবল বাড়লো দামটা, এই পজিটিভ নেগেটিভ সাইডগুলো আপনাকে পুরো ফেলে যে যখন দৃশ্যমান হতে 1 সপ্তাহ সময় লাগতে পারে মোরালেস। এর আগে সর্বোচ্চ মূল্য বৃদ্ধি হয় 2022 সালের আগস্টে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর ডিজেলের দাম 42.5% বাড়িয়ে 114 টাকা করা হয়, যদিও সমালোচনার মুখে একই মাসে 5 টাকা কমায় তৎকালীন সরকার। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বৈশ্বিক সংকটে জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার। মূল্যবৃদ্ধির পরেও দিতে হচ্ছে ভর্তুকি। তবে দাম বাড়ায় মানুষের জীবনযাত্রায় প্রভাব পড়বে বলেও স্বীকার করেন জ্বালানি মন্ত্রী। ইরান যুদ্ধের প্রেক্ষাপটে অস্থির জ্বালানির বিশ্ববাজার। এর প্রভাবে দ্বিগুণ দামে তেল গ্যাস কিনছে সরকার, এতে চাপ বাড়ছে রাষ্ট্রীয় তহবিলে। এ অবস্থায় সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে 15 থেকে 20 টাকা। রোববার সচিবালয়ে নিজ দপ্তরে জ্বালানি পরিস্থিতি নিয়ে জ্বালানি মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এ সময় জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে নির্দেশনা দেন তারেক রহমান। এদিন দাম বাড়ানোর প্রভাব নিয়ে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানান, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার। এখনো গুনতে হচ্ছে ভর্তুকি। সারা বিশ্ব তাদের তেলের দাম অ্যাডজাস্ট করেছে, এমনকি আমেরিকাও $5 বাড়িয়ে দিচ্ছে। তো সেইখানে আমরা বাংলাদেশে গত এই যে যুদ্ধ লাগার পর থেকে আমরা যে ইম্পোর্ট করে যে আমরা যে স্টক তৈরি করেছি, তার যে দাম পড়েছে সেই দামের থেকে নিচে আমরা এখন প্রাইস অ্যাডজাস্টমেন্ট করছি। এটা করতে বাধ্য হয়েছি আমরা, কেননা এটা বৈদেশিক মুদ্রাতে কিনতে হয় এবং সেটা যাতে কিছু বেরিয়ে আমরা সহনীয় লেভেলে থাকতে পারি। জ্বালানি মূল্য বৃদ্ধিতে জীবনযাত্রায় প্রভাব পড়ার কথা স্বীকার করে মন্ত্রী বলেন, সরকারের হাতে বিকল্পও নেই। যুদ্ধ মানেই বিরূপ প্রভাব পড়া। এই যুদ্ধে শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর প্রতি প্রভাব পড়েছে, আমাদের উপর সেই প্রভাব আছে। তবে অন্য দেশের তুলনায় দাম বেশি বাড়ানো হয়নি বলেও মন্তব্য করেন জ্বালানি মন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। গ্রাহক চাহিদা বিবেচনায় সোমবার থেকে ডিপো পর্যায়ে 3 ধরনের জ্বালানি তেল বাড়তি হারে সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার রাতে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। বিপিসি জানিয়েছে, সোমবার থেকে ডিজেল ও পেট্রোল 10% এবং অকটেন 20% বেশি বরাদ্দ দেওয়া হবে। বর্ধিত বরাদ্দের তেল গ্রহণের পর 20 এপ্রিল থেকে নতুন করে তেল বিক্রির প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে সরকার। এর আগে শনিবার ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম বাড়ানো হয়। রোববার থেকেই সারা দেশে কার্যকর হয় নতুন দাম। এদিকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে গণপরিবহনের ভাড়া পুনর্নির্ধারণে বিআরটি এর সঙ্গে বৈঠক করেছে বাস মালিক সমিতি। রোববার রাতে বৈঠক শেষে বিআরটি এর চেয়ারম্যান জানান, ভাড়ার বিষয়ে একটি খসড়া প্রস্তুত করা হয়েছে, যা পাঠানো হবে মন্ত্রণালয়ে। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। ভাড়া বৃদ্ধির কারণে যে অসুবিধাটা হবে এইটাও বিবেচনা নিয়ে আমরা দুইটা বিষয় বিবেচনা নিয়েছি এবং নিয়ে আমরা প্রত্যেকটা আইটেম ওয়াইজ বিশ্লেষণ করেছি। তো সেইভাবে করে আমরা একটা খসড়া করেছি। তো এইটা আমরা মন্ত্রণালয়ে পাঠিয়ে দিচ্ছি আগামীকালকে আনুষ্ঠানিকভাবে, এবং এটা মন্ত্রণালয় থেকে অনুমোদিত হলে আমরা আপনাদেরকে বিস্তারিত আইটেম ওয়াইজ কোন জায়গায় বাড়লো এগুলো আমরা সব বিস্তারিত আপনাদেরকে জানাবো। আইএমএফ এর পরামর্শ নয়, সরকারি তহবিলে চাপ বাড়ায় জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জনগণের স্বার্থ ক্ষুণ্ণ করে সরকার দাতা সংস্থার কোনো শর্ত পূরণ করবে না বলেও জানান তিনি। $5.5 বিলিয়ন ঋণ কর্মসূচির আওতায় এরই মধ্যে $3.64 বিলিয়ন অর্থ ছাড় করেছে আইএমএফ। ডিসেম্বরের বকেয়া কিস্তি সহ চলতি অর্থবছরের জুনের মধ্যে $1.3 বিলিয়ন ছাড়ের আশা করলেও তা নিশ্চিত হতে আরও 15 থেকে 20 দিন সময় লাগতে পারে বলে জানালেন অর্থমন্ত্রী। আলোচনা এখনো শেষ হয়নি, আরো 15 দিন, আরো 20 দিন চলতে পারে, বিশেষ করে আইএমএফ এর সাথে
ওয়ার্ল্ড ব্যাংকের সাথে আমাদের মোটামুটি আলোচনা যেগুলো হয়েছে এক ধরনের হয়ে গেছে। ওয়াশিংটনে আইএমএফ এর বসন্তকালীন বৈঠক শেষে রোববার ঢাকায় সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের অর্থমন্ত্রী জানান, জনগণের স্বার্থের বাইরে কোনো দাতা সংস্থার ঋণ নেবে না সরকার। মেনে নেওয়া হবে না চাপিয়ে দেয়া কোনো শর্ত। যে শর্তগুলো নিয়ে আলোচনা হচ্ছে এগুলো চলছে আলোচনা, কিন্তু আমাকে তো নিশ্চিত করতে হবে আমাদের দেশের জনগণের উপর কোনো চাপ সৃষ্টি করে, আমাদের দেশের অর্থনীতি ব্যবসায়ীদের উপর চাপ সৃষ্টি করে কোনো সিদ্ধান্ত তো আমরা নিতে পারবো না। ফ্যামিলি কার্ড সহ সামাজিক সুরক্ষা খাত নিয়ে দাতা সংস্থাদের আগ্রহের কথা জানান অর্থমন্ত্রী। বলেন, জ্বালানির দাম বাড়ানোর সঙ্গে আইএমএফ এর কোনো সম্পর্ক নেই। তারা খুবই আনন্দিত বাংলাদেশ সরকার ফ্যামিলি কার্ডের মতো একটা ইনোভেটিভ নতুন একটা চিন্তা নিয়ে জনগণের কাছে তার সেবা, তার সুফল, অর্থনীতির সুফল জনগণের দ্বারে পৌঁছে দিচ্ছে। আইএমএফ এর সাথে দাম বাড়ানোর কোনো সম্পর্ক নেই। তহবিলের উপর এত প্রেশার আসতেছে, আমাদের তো বাকি প্রোগ্রাম চালাতে হবে। দেশের অর্থনীতি চালাতে গেলে আগামী দিনে বাজেট আসছে, তাই না? সুতরাং এটা মাথায় রেখে আমাদেরকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাও খুব কম বাড়ানো হয়েছে। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সব দ্বিপাক্ষিক সংস্থার সম্মতি আছে বলেও জানান অর্থমন্ত্রী। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি তেল, এলপি গ্যাসের পর এবার বাড়তে পারে বিদ্যুতের দামও। আবাসিক গ্রাহকদের ক্ষেত্রে ইউনিট প্রতি দাম 70 পয়সা থেকে 1 টাকা 80 পয়সা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করেছে বিদ্যুৎ বিভাগ। মন্ত্রিসভার সম্মতি পেলে সে অনুযায়ী দাম সমন্বয়ের প্রস্তাব পাঠানো হবে এনার্জি রেগুলেটরি কমিশনে। যদিও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিডিবির চেয়ারম্যান বলছেন, এখনও সবকিছু প্রাথমিক পর্যায়ে আছে। বিশেষজ্ঞরা বলছেন, দাম বৃদ্ধি নয়, বরং লুণ্ঠন রোধ করে ঘাটতি সমন্বয় করতে হবে। ফারুক ভাই রবিনের রিপোর্ট। বৈশ্বিক সংকটের জেরে দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে জ্বালানি তেল, তার উপর 18 দিনের ব্যবধানে 2 দফায় ব্যাপক হারে বাড়ল এলপি গ্যাসের দামও। জ্বালানি পণ্যের ক্রমাগত এই দাম বৃদ্ধির মধ্যে এবার বিদ্যুতের দাম বাড়ানোর তোড়জোড়। তবে বিপরীতে সমানতালে বাড়েনি সাধারণ মানুষের আয়। তাই ব্যয়ের সম্ভাব্য খড়গ নিয়ে সবার মধ্যেই কম বেশি উদ্বেগ। আপনারা বিদ্যুৎ বিল বাড়ান, বাড়িওয়ালারা ঘর ভাড়া বাড়ায়, এখন আমরা কি করব? বিদ্যুতের দাম এমনিভাবে বাড়লে, গ্যাসের দাম বাড়লে, সবগুলো মিলে জনগণ একটা নাবিশ্বাসের মধ্যে আছে। যারা পয়সা আছে তাদের কোনো অভাব নেই, কিন্তু নিম্ন স্তরের মানুষের যারা ডেইলি রোজগার করে তাদের তো খুব সমস্যা। মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপনের জন্য তৈরি করা বিদ্যুৎ বিভাগের সারসংক্ষেপে বলা হয়, চলতি অর্থবছরে এই খাতে ঘাটতি দাঁড়াতে পারে প্রায় 56,500 কোটি টাকা। ঘাটতি সমন্বয়ে 3টি বিকল্প প্রস্তাব দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। তাতে পাইকারি পর্যায়ে দাম বাড়িয়ে 5,000 থেকে প্রায় 12,500 কোটি টাকা পর্যন্ত ভর্তুকি কমানোর রূপরেখা তুলে ধরা হয়। অন্যদিকে খুচরা পর্যায়ে লাইফলাইন বাদে অন্যান্য আবাসিক গ্রাহকদের ক্ষেত্রে 70 পয়সা থেকে 1 টাকা 80 পয়সা পর্যন্ত ইউনিট প্রতি দাম বাড়ানোর প্রস্তাব বিদ্যুৎ বিভাগের। মন্ত্রিসভার সম্মতির পর সে অনুযায়ী প্রস্তাব পাঠানো হবে এনার্জি রেগুলেটরি কমিশনে। খুব প্রাথমিক পর্যায়ে আলাপ আলোচনা হচ্ছে, এটা বলার মতো এখনো কিছু আসে নাই, দেখি কি হয় আর কি। জ্বালানি তেলের পর এবার বিদ্যুতের দাম বাড়ানো হলে তার চাপ কতটা নিতে পারবে সাধারণ মানুষ, কিংবা অর্থনীতিতে বা এর প্রভাব পড়বে কতটুকু, তা নিয়ে প্রশ্ন রয়েছে। এমন অবস্থায় বিদ্যুতের দাম না বাড়িয়ে ব্যয় কমানোর মাধ্যমে ঘাটতি সমন্বয়ের পরামর্শ বিশেষজ্ঞদের। ঘাটতির বৃদ্ধিটাই তো লুণ্ঠনের কারণে হয়েছে। অন্যায় ও অযৌক্তিক ব্যয় বেশি হয়েছে, প্রায় 40%। সরকারের কৌশলগত একটা অবস্থান স্পষ্ট করতে হবে সেক্ষেত্রে, কোথায় অন্যায়ভাবে ব্যয় বাড়ানো হয়েছে, কোথায় অযৌক্তিকভাবে ব্যয় বাড়ানো, কোথায় ব্যয় বাড়িয়ে সেই টাকা লুণ্ঠন করা হয়েছে, সেসব খুঁজে বের করতে হবে। দাম না বাড়িয়ে কিভাবে ঘাটতি কমানো সম্ভব সে পথও বাতলে দিচ্ছেন ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের জ্বালানি উপদেষ্টা। মুনাফা বাদ দিয়ে বিদ্যুতের ব্যয় নির্ধারণ করতে হবে, ঘাটতি কত সেটা আসতে হবে। দ্বিতীয় পরামর্শ হচ্ছে, আমরা যদি কয়লা সরবরাহ বাড়াই, কয়লা বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা যদি পুরোপুরি কাজে লাগাতে পারি, তাহলে আদানির বিদ্যুৎ সহ ফার্নিচার বিদ্যুৎ আমাদের কাজে লাগে না, দরকার পড়ে না। আমরা সেখানে প্রায় 30,000 কোটি টাকা সাশ্রয় করতে পারি। বিদ্যুতের দাম সমন্বয়ে অর্থমন্ত্রীকে প্রধান করে সম্প্রতি গঠন করা হয় উচ্চ পর্যায়ের মন্ত্রিসভা কমিটি। বিদ্যুৎ বিভাগের নথিতে বলা হয়েছে, 2 বছরের মধ্যে দাম না বাড়ানোর প্রাথমিক পরিকল্পনা থাকলেও ইরান যুদ্ধের প্রেক্ষাপটে বিকল্প ভাবতে হচ্ছে সরকারকে। ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরো থাকছে। ঢাকার 2 সিটি কর্পোরেশনে পাঠাগারের নামে কোটি কোটি টাকা লোপাট। কোথাও গোডাউন, কোথাও টিসিবির বিতরণ কেন্দ্র। বরাদ্দের অর্থ কোথায় ব্যয় হয় জানেই না কর্তৃপক্ষ।
দেশের ১৩তম সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা করা হচ্ছে বগুড়াকে। আজ প্রায় ১৫০ বছরের পুরনো এই শহরকে সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফর ঘিরে বগুড়ায় উৎসবের আমেজ। প্রায় ২ দশক পর পৈতৃক ভিটায় যাচ্ছেন সরকার প্রধান। রাষ্ট্রীয় দায়িত্ব নেওয়ার পর সোমবার প্রথমবারের মতো নিজ জেলা বগুড়া সফর করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রায় ২ দশক পর পৈতৃক ভিটায় পা রাখতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। তার আগমন ঘিরে পুরো জেলায় এখন উৎসবের আমেজ। বগুড়া শহর নতুন সাজে সেজেছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করে নিতে। জেলা জজ আদালত, পৌরসভা ভবন, বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদ ও প্রেস ক্লাবে লেগেছে নতুন রং। ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠে লাখো মানুষের সমাবেশের জন্য সম্পন্ন হয়েছে বিশাল মঞ্চ নির্মাণের কাজ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভিটা গাবতলীর বাগবাড়িতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। সোমবার বগুড়া জেলা জজ আদালতের নবনির্মিত ভবন উদ্বোধন এবং বগুড়াকে সিটি কর্পোরেশন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। এরপর নিজের পৈতৃক ভিটা গাবতলীর বাগবাড়িতে যাবেন। সেখানে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন ও সুধী সমাবেশে বক্তব্য রাখবেন। পাশাপাশি চৌকিরদহ খাল খনন কাজেরও উদ্বোধন করবেন। বিকেলে শহরে ফিরে ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠে জেলা বিএনপির আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী অনেক দিন পরে তার নিজ বাসভবনে ফিরতেছে। এটা বগুড়াবাসীর জন্য মানে একটা আকাঙ্ক্ষাজনক। ৭০ বছর পরে যে আমাদের দেশটা এসেছে, এটা খুব খুব ভালো। অনেক অনেক মানে সাহসী এবং ভদ্র, যা ভাষায় প্রকাশ করা যায় না। ওনার দ্বারা এদেশের মানুষের কল্যাণ হবে, দেশ ও জনগণের উন্নতি হবে, মানুষ গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে এবং মানুষ গণতান্ত্রিকভাবে তার বাক স্বাধীনতা প্রকাশ করতে পারবে। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বগুড়া জনসমুদ্রে পরিণত হবে বলে আশা বিএনপি নেতাদের। সিটি কর্পোরেশন, বগুড়া প্রেস ক্লাব, বগুড়া বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদ, বগুড়া জাজকোর্ট, আপনার খাল খনন, এই যে ব্যাপক একটা কর্মকাণ্ড, কর্মযজ্ঞ যিনি কালকে সারাদিন ব্যাপী যে প্রোগ্রাম রেখেছেন, তো এ থেকে তো আপনি বুঝতে পারছেন বগুড়া আর যে বন্ধ একটা দরজা ছিল, সে দরজাটা খুলে গেছে। রাজনৈতিক বৈষম্য, দীর্ঘদিনের বঞ্চনা কাটিয়ে এই জনপদকে এগিয়ে নেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী, তার সফরে এরই প্রতিফলন ঘটবে বলে প্রত্যাশা বগুড়াবাসীর। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। ২৭ এপ্রিল যশোরে এবং ২ মে সিলেটে খাল খনন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সচিবালয়ে পানি ব্যবস্থাপনা নিয়ে মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শেষে কথা জানান পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী এনি। তিনি জানান, মন্ত্রণালয়ে ১৮০ দিনের কর্মসূচি কী এবং কিভাবে বাস্তবায়ন হবে সে বিষয়ে আলোচনা হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে। আসন্ন বর্ষায় বন্যা নিয়ে মন্ত্রণালয়ের প্রস্তুতির কথা জানিয়ে বলেন, অল্প সময়ে সব সমস্যার সমাধান সম্ভব নয়, জলাবদ্ধতা নিরসনে সরকার আন্তরিক। পানি সম্পদ মন্ত্রণালয়ের ১৮০ দিনের কর্মসূচি কি এবং কিভাবে এগুলাকে আমরা সর্বোচ্চ এক্সিকিউট করব সে ব্যাপারে বিশদ আলোচনা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা করেছি। আমাদের প্রস্তুতি আছে, আমরা তো ইচ্ছা করলে খুব এই অল্প সময়ের মধ্যেই সকল জলাবদ্ধতা দূর করতে পারবো না, তবে আমাদের আগ্রহ, ইচ্ছা এবং মহৎ উদ্যোগ রয়েছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে সংসদে ক্ষোভ জানিয়ে মজুতের প্রকৃত তথ্য জানানোর আহ্বান জানিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তার বক্তব্যের সময় ট্রেজারি বেঞ্চ থেকে অনাকাঙ্ক্ষিত আচরণ করার নিন্দা জানান বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে জ্বালানি মন্ত্রী জানান, অবৈধ মজুদ ও কালোবাজারের কারণে পাম্পে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে। নোটিশ গ্রহণ করা সম্ভব হলো না বলে আন্তরিক। 2 দিন বিরতির পর আবার বসেছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। রোববার বিকেলে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনে উঠে আসে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রসঙ্গ। যখন তেল নিতে যায় তখন দেখা যায় 3 কিলোমিটার লম্বা লাইন। জ্বালানি সংকট ও তেলের দাম বাড়ানো নিয়ে ক্ষোভ জানিয়ে মজুতের সঠিক তথ্য জানানোর আহ্বান জানান স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তেলের দাম শেষমেশ বৃদ্ধি হইল মাননীয় স্পিকার। আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম মাননীয় স্পিকার, মন্ত্রীরা যখন সংসদে বক্তব্য দেন তখন তারা অবলীলায় বলেন বাংলাদেশে জ্বালানির কোনো ঘাটতি নাই। রুমিন ফারহানার বক্তব্যের সময় ট্রেজারি বেঞ্চ থেকে অনাকাঙ্ক্ষিত আচরণ করার প্রতিবাদ জানান বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। আজকে লক্ষ্য করলাম যে একজন স্বতন্ত্র সংসদ সদস্য তিনি যখন
কথা বলছিলেন, দুঃখজনকভাবে ট্রেজারি বেঞ্চ থেকে সম্মানিত কিছু সদস্য এমন কিছু অঙ্গভঙ্গি করেছেন যেটা আমার বিবেকে আঘাত লেগেছে। টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে জ্বালানি মন্ত্রী জানান, দেশের বিভিন্ন স্থানে অবৈধভাবে জ্বালানি তেলের মজুদ ও কালোবাজারি করেছে অসাধু ব্যবসায়ীরা। এতে পাম্পগুলোতে তৈরি হচ্ছে কৃত্রিম সংকট। সরকারের কাছে বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া 52,300 কোটি টাকা উল্লেখ করে মন্ত্রী জানান, কুইক রেন্টালের নামে বিদেশে পাচার হওয়া টাকা দেশে ফেরাতে কাজ করছে সরকার। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। গেছে আরও 4 শিশু। চিকিৎসকরা বলছেন, আক্রান্তদের অন্যান্য জটিলতায় বাড়ছে মৃত্যুর হার। এদিকে আজ থেকে সারা দেশে শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি। ক্যাম্পেইন সফল হবে হলে সংক্রমণ। হামের উদ্বেগজনক পরিস্থিতির মধ্যেই সোমবার থেকে দেশব্যাপী শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি। প্রায় 2 কোটি শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য সরকারের। এদিকে হাসপাতালগুলোতে এখনও বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। বহির্বিভাগগুলোতেও আসছে উপসর্গ নিয়ে অসংখ্য শিশু। অভিভাবকরা জানান, উপসর্গ প্রকাশের পর থেকে শিশুদের শরীরের অবনতি হয় ধাপে ধাপে। এছাড়া জ্বর, সর্দি, ডায়রিয়ার সঙ্গে যোগ হয়েছে মুখে ঘা। ধাপে ধাপে হয়েছে, প্রথমে ঠান্ডা কাশি, এরপরে হচ্ছে মুখে ঘা হওয়া, লাল হওয়া, আর সাথে সাথে জ্বর, আর গোটা হচ্ছে। তারপরে জ্বর আসে হালকা, জ্বর আসার পরে আপনার ডক্টর কাছে নিয়ে যাই, ওইখান থেকে আপনার ওষুধ লিখে দিছে, 2 দিন খাওয়াইছি, কমে নাই। জ্বর হয়েছিল, পরে তার কয়েকদিন পর থেকে হাসপাতালে নিয়ে গেছি। তারপরে হচ্ছে র্যাশ একটু বেরিয়েছে, পরে এখানে আসছি। শুরু থেকে ওর তীব্র জ্বর, অ্যান্টিবায়োটিক ডোজ দিয়ে সাপোজিটর দিয়ে ওর জ্বর কমতেছিল না। 4 দিন টানা জ্বর, তারপরে 4 দিন র্যাশ উঠছে। র্যাশ ওঠার পরে কাশি আছে, জ্বর আছে। তবে চিকিৎসকরা বলছেন, হামের উপসর্গে খুব একটা পরিবর্তন আসেনি, কিন্তু লক্ষণ প্রকাশের পর ধীরে ধীরে হামের প্রভাব পড়তে থাকে শরীরে। হামের যে উপসর্গগুলো, যে খুব হাই গ্রেড ফিভার, উচ্চ মাত্রার জ্বর এবং জ্বরের সাথে ঠান্ডা, কাশি, চোখ লাল হয়ে যাওয়া, এদের মাঝে বেশিরভাগ রোগী সুস্থ হয়ে যাচ্ছে। আবার কেউ কমপ্লিকেশন ডেভেলপ করছে, জটিলতা ডেভেলপ করছে। জটিলতার মধ্যে 1 নম্বর হচ্ছে গিয়ে বেশিরভাগ হচ্ছে নিউমোনিয়াতে আক্রান্ত হচ্ছে, কারোর হচ্ছে ডায়রিয়ার প্রচণ্ড প্রকোপ হচ্ছে, মুখের ভিতরে ঘা হওয়ার জন্য খেতে পারছে না, ফলপরিতে ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে। এদিকে দেশব্যাপী টিকাদান শুরু হলে হামের প্রাদুর্ভাব কমে আসার আশা চিকিৎসকদের। বলছেন, কমে আসতে পারে জটিল রোগীর সংখ্যাও, তবে পুরোপুরি সুফল পেতে অপেক্ষা করতে হবে কয়েক সপ্তাহ। হামের ক্রিটিক্যালিটিটা হয়তো আমাদের দেশে একটু বেশি হওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু পুষ্টির অভাব আছে এবং যত্ন সচেতনতার অভাব আছে। হামের রোগীর সংখ্যা আস্তে আস্তে কমে আসবে, তবে পুরো সুফল পেতে আমাদের হয়তো আরো কয়েক সপ্তাহ ওয়েট করতে হবে। হামের রোগী যখন কমে আসবে, তখন তার ক্রিটিক্যালিটি আস্তে আস্তে কমে আসবে। গত 1 মাসে দেশে হাম ও উপসর্গে মৃত্যু হয়েছে 2 শতাধিক শিশুর, আর আক্রান্ত ছাড়িয়েছে 23,000। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। হজযাত্রী বহনের পাশাপাশি এবার বেশিরভাগ শিডিউল ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান। হজযাত্রীদের যাতায়াতের মধ্যে ফাঁকা ফ্লাইটে সাধারণ যাত্রীদের সেবা দেবে সংস্থাটি। মাত্র 20,000 টাকায় একপক্ষে যাতায়াত করতে পারবেন যাত্রীরা। কর্তৃপক্ষের আশা, এতে বিমানের বাড়তি আয় হবে অন্তত 100 কোটি টাকা। ব্যবসায়িক এই কৌশলে হজ ফ্লাইটের ভাড়াও কম রাখা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। বাংলাদেশ থেকে সৌদি আরবে হজযাত্রীদের পৌঁছানোর পর ফাঁকা ফিরতে হয় ফ্লাইটগুলোকে। একইভাবে একমুখী ফাঁকা থাকে রিটার্ন ফ্লাইটও। এবার এই একমুখী ফাঁকা ফ্লাইটে প্রবাসী বা সাধারণ যাত্রীদের বহন করতে কাজ করছে বিমান। এ লক্ষ্যে শুরু হয়েছে কম মূল্যে টিকিট বিক্রি। এতে ঢাকা জেদ্দা মদিনা রুটে 20,500 টাকায় একমুখী যাতায়াত করতে পারবেন সাধারণ যাত্রীরা। কিছু ডেডিকেটেড ফ্লাইটের পাশাপাশি আমরা কমার্শিয়ালিও নিয়ে আসবো, যেটা ওয়ান ওয়েতে ফাঁকা আসতো, আমরা ওখানে কিছু প্যাসেঞ্জার নিয়ে আসার পারমিশন পেয়েছি। সেটাতে কিছুটা তো লাভ ইনশাল্লাহ হবে আশা করি। তবে আমরা যাত্রী ভাড়া অনেক কমিয়ে রেখেছি যাত্রীদের সুবিধার জন্য। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হওয়ায় নানাভাবে পরিচালনায় কাটছাঁট করতে হয় বাংলাদেশ বিমানকে। এবার বেশিরভাগ ফ্লাইটেই হাজিদের পাশাপাশি সাধারণ যাত্রীদের সেবা যুক্ত করার বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন বিশেষজ্ঞরা। হাজ টার্মিনালে প্যাসেঞ্জারদের নামিয়ে জাস্ট টো দিয়ে 15-20 মিনিট টো দিয়ে এটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নিয়ে আসতে পারবে। ওখান থেকে কমার্শিয়াল পেলোড নিয়ে চলে আসতে পারবে, শুধু প্যাসেঞ্জার না, কার্গো এন্ড এভরিথিং। আবার ফিরতি ফ্লাইটেও তাই। এটা যদি সাউদিরা অ্যালাউ করে, হ্যাঁ, তাহলে অপারেটিং ক্যারিয়ারদের খুব সুবিধা। আরেকটা বড় সুবিধা হলো
তখন হাজ ফেয়ার কমানো সম্ভব। এর আগে কয়েক বছর ফ্লাইটগুলোর জন্য সৌদি আলাদা শর্ত থাকায় অন্য যাত্রী বহন করতে পারেনি বাংলাদেশ বিমান। কম ভাড়ার এ সুযোগ মিলবে শুধু হজ মৌসুমেই। এতে বাড়তি 100 কোটি টাকা আয়ের প্রত্যাশা সংস্থাটির। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। স্টিল টেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। ঢাকার 2 সিটি কর্পোরেশনে বছরে কোটি কোটি টাকা লোপাট হয় পাঠাগারের নামে। সময় সংবাদের অনুসন্ধানে মিলেছে যার প্রমাণ। বর্তমানে পাঠাগার ভবন ব্যবহার হয় কেমিক্যাল গোডাউন হিসেবেও। বরাদ্দের অর্থ কার পকেটে যায় তাও জানা নেই খোদ সিটি কর্পোরেশনের। SM সালাউদ্দিনের ক্যামেরায় এম এ আজিমের রিপোর্ট। দেখে মনে হতে পারে কোনো কেমিক্যাল গোডাউনে ঢুকে পড়েছি, তবে এটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রোকনপুর পাঠাগারের বর্তমান চিত্র। দেখা নেই বই, পাঠক ও লাইব্রেরিয়ানের, আছে শুধু ব্যারেল ভর্তি কেমিক্যাল। সময় সংবাদের ক্যামেরা দেখে খোলা হয় লাইব্রেরিয়ানের রুমটি। সে রুমের এক কোণে দেখা মেলে গুটি কয়েক বইয়ের, তবে তাও সিটি কর্পোরেশনের দেয়া নয়, ব্যক্তিগত বলে মুঠোফোনে দাবি করেন লাইব্রেরিয়ান ঝর্ণা আক্তার। এখানে ড্রাম উঠাইয়া আমি যে বসি ওখানে যে কি কষ্ট, আমারও কিছু পার্সোনাল বই আছে। উন্নত মানসিকতা ও বুদ্ধিদীপ্ততার চর্চায় যেখানে পাঠাগারের গুরুত্ব অপরিসীম, সেখানে বরাদ্দের অভাবে কি এমন ভগ্নদশা জানতে 2 সিটি কর্পোরেশনের ওয়েবসাইট ঘাঁটতে গেলে বেরিয়ে আসে থলের বিড়াল। গত 10 অর্থবছরে ঢাকা দক্ষিণ সিটির 8টি পাঠাগারের জন্য বরাদ্দ করা হয় 9 কোটি 85 লাখ টাকা, আর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে পাঠাগারের জন্য বরাদ্দ হয়েছে 19 কোটি টাকারও বেশি। বরাদ্দের কোটি কোটি টাকায় আসলেই কি উন্নয়ন হচ্ছে পাঠাগারগুলোর, নাকি লোপাট হচ্ছে বরাদ্দের অর্থ? সে প্রশ্নের উত্তর খুঁজতে এবার তালিকা ধরে আমরা যেতে চাই অন্য পাঠাগারগুলোতে। গোরসুন্দর রায় লেনে মুফতি দীন মোহাম্মদ ইসলামী পাঠাগার। অধিকাংশ আলমারি বইশূন্য, ভেতরের রুমে ঢুকতেই দেখা মেলে সরকারি চালের বস্তার। লাইব্রেরির কর্মচারীরা বলছেন পাঠাগার নয়, বর্তমানে টিসিবি ও সরকারি চাল বিতরণের কেন্দ্র হয়ে উঠেছে এটি। ওইখানে টিসিবির মালটা রাখে, টিসিবির মাল মানে মাসে আসে, মানে যেদিন আসে সেদিনই দিয়ে দেয় আর কি, এখানেই রাখে। তালিকা অনুযায়ী হাজারীবাগ পার্কে একটি পাঠাগার পুনর্নির্মাণাধীন থাকার কথা, তবে এখানে মেলেনি তার কোনো অস্তিত্ব। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অবস্থা আরও ভয়াবহ। বছর বছর বরাদ্দ হলেও আজও নির্মাণ হয়নি কোনো পাঠাগার। এখানে আগে কোনো পাঠাগার ছিল না, আর এখনো বর্তমানে নাই। এই বয়সে আমি কোনো সময় এখানে কোনো পাঠাগার ছিল না। তাহলে বরাদ্দের অর্থ দিয়ে কি হয় জানতে ঢাকা দক্ষিণ সিটির প্রধান নির্বাহীর মুখোমুখি হই আমরা, তবে তিনি নিজেও জানেন না অর্থ কোথায় যায়। এটা আমি মানে সরাসরি বলতে পারবো না, যেহেতু আগে, তবে বরাদ্দ খুব একটি কিন্তু আমি দেখি নাই। একই প্রশ্নে উত্তর সিটি কর্পোরেশনের পাল্টা প্রশ্ন পাঠাগারের প্রয়োজনীয়তা নিয়ে। বলছেন পাঠাগারের থেকেও গুরুত্বপূর্ণ নাগরিকদের অন্য বিষয়গুলো। রাস্তাঘাট, ড্রেন, সুয়ারেজ, এগুলো নিয়ে এত বেশি কাজ করতে হয়েছে, এতে লাইব্রেরিতে অথবা ওইভাবে নজরে আসেনি। আওয়ামী সরকার পতনের পর আজিমপুর বাস স্ট্যান্ড সংলগ্ন পাঠাগারের ভবনটি দখলমুক্ত করে শিক্ষার্থীরা। স্থাপন করা হয় শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ পাঠাগার, যা এখন পরিণত হয়েছে পাঠকদের মিলন মেলায়। পাঠকদের এ পাঠচিত্র বলছে পাঠক শূন্যতা নয়, মূলত বছরের পর বছর ধরে সিটি কর্পোরেশনের বরাদ্দের সঠিক ব্যবহার নিশ্চিত না করতে পারা আর অনিয়ম দুর্নীতির কারণেই পাঠক শূন্য হচ্ছে পাঠাগারগুলো। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আলো থাকছে। মহানগরী থেকে গ্রামাঞ্চল, লোডশেডিংয়ে বিপর্যস্ত বরিশাল, অতিষ্ঠ জনজীবন, লোকসানের শঙ্কায় ব্যবসায়ীরা। উৎপাদন কম হওয়ায় পূরণ হচ্ছে না ঘাটতি, বলছে অজুপ নিগম। ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বা এনসিটি চুক্তির প্রস্তাব সরকার বিবেচনা করবে বলে জানিয়েছে নৌ পরিবহন মন্ত্রী। রোববার চট্টগ্রাম বন্দরে এনসিটি সহ বিভিন্ন জেটির কার্যক্রম পরিদর্শন করে কথা বলেন মন্ত্রী। চট্টগ্রাম বন্দরে এনসিটি সহ বিভিন্ন জেটির অপারেশনাল কার্যক্রম ঘুরে দেখেন সরকারের 2 মন্ত্রী।
রোববার দুপুরে নৌমন্ত্রী শেখ রবিউল আলম ও প্রতিমন্ত্রী রাজীব আহসান সফরের দ্বিতীয় দিনে বন্দরের কার্যক্রম পরিদর্শন করেন। এই সময় চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশিদের পরিচালনা দেয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশ ও জাতির স্বার্থ অক্ষুণ্ণ রেখেই সরকার এই চুক্তি বিবেচনা করবে। আমরা একটা পরিবর্তিত পরিস্থিতিতে এগিয়ে যাচ্ছি, প্রতিযোগিতাপূর্ণ বিশ্বকে ফেস করছি। আমাদের সম্ভাবনাগুলিকে যদি কাজে লাগাতে চাই, ডেফিনেটলি অন্যদেরকেও যারা বিনিয়োগ করবে তাদের কিছু রাইট রয়েছে, সেখানে একটা প্রতিযোগিতা আছে আন্তর্জাতিক পর্যায়ে। সময়ের সঙ্গে চট্টগ্রাম বন্দর আধুনিকায়ন হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, নতুন বেশ কিছু প্রকল্প পিপিপি পদ্ধতিতে শুরু করার পাশাপাশি ল্যান্ডলর্ড মডেল নিয়েও আন্তর্জাতিক পর্যায়ে কিছু প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে। এতে কন্টেনার টার্মিনালগুলোর আরও দক্ষভাবে পরিচালনা করা সম্ভব হবে বলেও জানান তিনি। বেশ কিছু পিপিপি পদ্ধতিতে প্রজেক্ট শুরু হবে, আবার ল্যান্ডলর্ড মেথড যেটা সেভাবেও আমাদের কিছু ভালো প্রস্তাবনা আছে আন্তর্জাতিক পর্যায় থেকে। এছাড়া বিগত দিনে এই মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্প নিয়ে হওয়া অনিয়ম দুর্নীতিও খতিয়ে দেখা হবে বলে জানান নৌমন্ত্রী। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। কৃত্রিম সংকট আর ভোগান্তি সৃষ্টি করে পরিকল্পিতভাবে জ্বালানির দাম বাড়িয়েছে সিন্ডিকেট, যার পেছনে সরকারের সমর্থন রয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। রোববার দুপুরে রাজধানীর বাংলা মোটরে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিং করেন কেন্দ্রীয় নেতারা। তারা জানান, বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, প্রধান সমন্বয়কারী রাফিজ সালমান রিফাত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ, এবি পার্টির ব্যারিস্টার সানিয়া আব্দুল হক, জুলাই শহীদ ও বিভিন্ন প্ল্যাটফর্মের ৪৭ জন এনসিপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন। মানুষের কাছে এখন অপশন দুইটা, যে সে তেলের পাম্পে দাঁড়িয়ে থাকবে, লাইন ঘন্টার পর ঘন্টা, তেল পাবে না। এখন তার কাছে তেলে লাইনে দাঁড়ানোর থেকে দাম বেশি হলেও সে কিনতে আগ্রহী, এরকম একটা মনস্তত্ত্ব পরিবেশ তৈরি করে তারপরে দামটা আসলে বৃদ্ধি করা হলো। পুরাটাই পরিকল্পনাভাবে করা হয়েছে, সিন্ডিকেটরা এটা করেছে এবং সরকারের প্রশ্রয়, সরকারের অংশগ্রহণ না থাকলে এটা আসলে সম্ভব হতো না। শিশুদের সুরক্ষায় বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়ানোর বিষয়ে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকার সফররত মার্কিন শিশু ও শিক্ষা বিষয়ক বিশেষ দূত চার্লস জে হার্ডার। রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন চার্লস হার্ডার। পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকে 0 থেকে 17 বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, নিরাপদ পানি ও স্যানিটেশন এবং শিশু অধিকারের বিষয়ে গুরুত্ব পায়। সফর শেষে সোমবার ঢাকা ছাড়বেন মার্কিন শিক্ষা ও শিশু বিষয়ক বিশেষ দূত। চুরির মামলায় ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দী হন বরগুনার কামরুল হাসান। বিষয়টি গ্রামে কেউ না জানার সুযোগ নিয়ে তাকে অপহরণের অভিযোগ তুলে 15 জনের বিরুদ্ধে মামলা করেন তার ভাই। চলতি বছরের 1 এপ্রিল কামরুল চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে 3 এপ্রিল দাফন সম্পন্ন হয় গ্রামে। বিষয়টি জানাজানি হলে পালিয়ে যায় তার ভাই। এদিকে অপহরণ মামলা নিষ্পত্তির পাশাপাশি বন্দির শাস্তির দাবি করছে আসামিরা। রুবেল হাসানের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। 2025 সালের 7 অক্টোবর একটি চুরির মামলায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী হন বরগুনা সদর উপজেলার বাসিন্দা কামরুল হাসান। ওই দিনই তার পরিবার 3 অক্টোবর নিখোঁজ দাবি করে ঢাকার খিলগাঁও থানায় সাধারণ ডায়েরি করে। তাকে অপহরণ করা হয়েছে এমন দাবি করে 21 ডিসেম্বর বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে 15 জনের বিরুদ্ধে মামলা করে তার ভাই আলাউদ্দিন। চলতি বছরের 1 এপ্রিল কারাগারে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কামরুল। পরে তার লাশ গ্রামের বাড়িতে পাঠানো হলে পুরো বিষয়টি জানাজানি হয়। এদিকে অপহরণ মামলা হওয়ার পর থেকে পালিয়ে বেড়াচ্ছেন 15 আসামি। তাদের দাবি, পূর্ব শত্রুতার জেরে তাদের সাজানো মামলায় ফাঁসানো হয়েছে। মামলা নিষ্পত্তির পাশাপাশি অপহরণ মামলার বাদীর শাস্তির দাবি তাদের। আমারে আর আমার চাচা উমর আলী প্রতিবন্ধী হেরো গোম্মাল মারতেছে ঢাকা বর্তমানে হাসপাতালে। তার ভাই কারাগারে ছিল সেটা তারা জানতো, তারপর জানা সত্ত্বেও মিথ্যা হয়রানি করানোর জন্য সবারে মামলা দেওয়া হয়েছে। আমারও মামলা দেওয়া হয়েছে, আমি স্টুডেন্ট, আমি এসব বিষয়ে কিছু জানি না। গম মামলা দিয়ে দিয়েছে, আমরা তো ঘরে ঘুমাইতেও পারি ঠিক মতো, টাকা পয়সাও গেছে আমাগো এমনি অমনি, এই আর মুক্তিছি আমরা। আমি যে মহিলা মানুষ, আমার যে মামলা দিয়েছে কিসের জন্য দিয়েছে আমি জানিও না। আমার স্বামী কাজ করি খাই, হে গম মামলায় পড়াই থাকে।
৩ এপ্রিল দাফনের জন্য কামরুলের মরদেহ বাড়িতে নিয়ে আসলে সেখানে জড়ো হন অপহরণ মামলার আসামিরা। এরপর থেকেই তোপের মুখে গা ঢাকা দেন মামলার বাদী আলাউদ্দিন। আমরা তো কেস মামলা আমি সম্পর্কে কিছু বুঝিই না। এবার ওরা কইছি তুই একটা এরকম একটা মামলা কর। ও শুনছি যে ওই মামলা, আমি কইছি ওই এখন কয় মামলা করছে, এখন কেডা কি করছে তো আমি কইতে আমি তো অন্য এলাকায়। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি অপহরণ মামলার তদন্তকারী কর্মকর্তা। তদন্ত প্রতিবেদন দাখিল করলে অভিযুক্তরা মুক্তি পাবেন বলে আশা রাষ্ট্রপক্ষের কৌঁসুলির। যদি আইও মনে করে যে মামলা তদন্তকারী যদি দেখে যে বাদী মিথ্যা মামলা করছে, তাহলে সে বাদীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সেইভাবে সুপারিশ করতে পারে। আইওর হাতে যথেষ্ট ক্ষমতা আছে এবং আমার বিশ্বাস সিআইডি সেই কাজটাই করবে। গত বছর ২১ ডিসেম্বর বরগুনার আদালত সিআইডিকে অপহরণ মামলার তদন্তের আদেশ দেন। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। চাহিদার তুলনায় সরবরাহ অর্ধেকে নেমে আসায় লোডশেডিংয়ে বিপর্যস্ত বরিশালবাসী। দিনে রাতে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎহীন থাকছে বেশিরভাগ এলাকা। বিদ্যুৎ বিভাগ বলছে চাহিদার তুলনায় সরবরাহ অর্ধেকে নেমে আসায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। লোডশেডিং বেড়ে যাওয়ায় শিক্ষা, শিল্প, কলকারখানা সহ অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। সুজয় দাসের ছবিতে অপূর্ব রিপোর্ট। প্রখর রোদ আর গরম সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে লোডশেডিং। বরিশাল মহানগরী থেকে গ্রাম অঞ্চল সব জায়গায় দিনে রাতে সমান তালে চলছে বিদ্যুৎ বিভ্রাট। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দিনের বেশিরভাগ সময়ই বিদ্যুৎ না থাকায় মারাত্মক প্রভাব পড়েছে জেলার শিল্প কারখানাতে। উৎপাদন ব্যাহত হওয়ায় লোকসানের শঙ্কায় মালিক পক্ষ। বিপণী বিতান, অফিস, আদালত ও ব্যবসা প্রতিষ্ঠানে নেমে এসেছে স্থবিরতা। বেশি বিপাকে পড়েছে শিক্ষার্থীরা। কারেন্ট থাকেই না, সময়তে থাকে আর প্রায় সময় আমাদের কারেন্ট থাকে না। ছোট বাচ্চা নিয়ে কষ্ট হইতে আছে, কারেন্ট থাকে আবার থাকে না। কারেন্ট ঠিকভাবে থাকে না, এই জন্য আমরা কারেন্ট পড়তেও পাইনি এবং আমার খুব কষ্ট হয় গরমের ভিতরে। 13-14 ঘন্টার মধ্যে হয়তো 1-1.5 ঘন্টা কি 2 ঘন্টা বিদ্যুৎ থাকে। এইটুকু সময় যদি কাস্টমার দিকটা হয় এইটাই। সারাদিনে মাল উৎপাদন হচ্ছে না, কিন্তু আমাদের খরচ তো কমছে না, আমাদের লেবার খরচ আছে। সরকার সারা বাংলাদেশেই তো 6টার পরে দোকানপাট খোলা রাখার জন্য, খোলা না রাখার জন্য একটা নির্দেশনা দিয়েছে। তো সেক্ষেত্রে আমরা তো আসলেই ব্যবসায়ীরা একটু সংকটের মধ্যেই রয়েছি। বরিশালের দুটি বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ এলাকায় চাহিদার তুলনায় অর্ধেক সরবরাহ পাওয়ায় পরিস্থিতি হয়ে উঠেছে নিয়ন্ত্রণহীন। সংশ্লিষ্টরা বলছেন উৎপাদন কম থাকায় এ ঘাটতি মেটানো সম্ভব হচ্ছে না। চাহিদা 40 মেগাওয়াট, আমি পাচ্ছি 20 মেগাওয়াট, মানে অর্ধেক আমার লোড আমি পাচ্ছি না। যার ফলে আমার যদি 18টা 20টা ফিডার হয়, আর 20টা ফিডারে আমি 10টা ফিডারই তো আমি চালাতে পারতেছি না। বরিশাল বিভাগের 6 জেলা ও উপজেলাগুলোতে বিদ্যুৎ সরবরাহ করে ওজোপাটিকো ও পল্লী বিদ্যুৎ সমিতি, যাদের গ্রাহক সংখ্যা 26 লাখেরও বেশি। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। সিজারের পর থেকেই পেটে অসহ্য যন্ত্রণা, ওষুধ খেয়েও মিলছে না সুফল। পরে সিটি স্ক্যান রিপোর্টে জানা যায় পেটে রয়েছে কাপড় জাতীয় বস্তু। সিজারের পরে পেটে গ্যাস রেখেই সেলাই দেওয়ার অভিযোগ উঠেছে রংপুরের এক গাইনি চিকিৎসকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই চিকিৎসকের দায়িত্বশীল আচরণ নিয়ে প্রশ্ন তুলেছে ভুক্তভোগী পরিবার। তবে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা সিভিল সার্জনের। শাকিল মাহমুদের ক্যামেরায় রেদন হেলিমেলের রিপোর্ট। গেল 41 দিন ধরে এভাবেই পেটের অসহনীয় যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন গৃহবধূ হাবিবা জান্নাত। তিনি জানান 8 মার্চ নগরীর বন্ধন জেনারেল হাসপাতালে তার অপারেশনের জন্য অস্ত্রোপচার করেন চিকিৎসক রাজিয়া বেগম মুক্তা। অপারেশনের পর থেকেই তীব্র পেট ব্যথা ও জটিলতায় ভুগছেন। সিজার করার পরে আমি 15-20 দিন থেকে বুঝতে পারি যে ওই জায়গায় সমস্যা। ভুক্তভোগীর পরিবার বিষয়টি ডাক্তার রাজিয়া বেগম মুক্তাকে অবগত করলে তিনি গুরুত্ব না দিয়ে এড়িয়ে যান। পরে অন্য চিকিৎসকের দ্বারস্থ হলে পরামর্শ দেন সিটি স্ক্যান করতে। এতে ধরা পড়ে পেটে রয়েছে কাপড় জাতীয় বস্তু। উনি বলতে যে অসম্ভব, এটা থাকতে পারে না। উনি একবারই অস্বীকার করলো। তা উনি যখন অস্বীকার করছে তখন উনি 14 দিনের ওষুধ দিছে। তা আমরা আছি ওখানে 5 দিনের ওষুধ খাওয়ার পরেই রোগীর অবস্থা আরও খারাপ। এটা ডক্টর তার হচ্ছে মানে প্রবেশন দিক থেকে এটা মানে খুবই দুঃখজনক। আমার মেয়ের 2টা ছোট ছোট বাচ্চা আছে, তাদের কি হবে যদি ভবিষ্যৎ কিছু ঘটায়, এজন্য আমি তার সুষ্ঠু বিচার চাই।
রোগীর দেয়া ঠিকানা অনুযায়ী ওই চিকিৎসকের কাছে বিষয়টি জানতে গেলে তাকে পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা সিভিল সার্জনের। তদন্ত করে যে জানতে হবে যে আসলে দায়িত্ব অবহেলা ছিল কিনা, যে ক্ষতিগ্রস্ত হয়েছে আমার বরাবরে একটা অ্যাপ্লিকেশন করলে আমরা তদন্ত করে এটা ব্যবস্থা নিব। গৃহবধূ হাবিবা জান্নাতের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলায়। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। নারায়ণগঞ্জের ২২২টি অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। রোববার উপজেলার দুপতরা ইউনিয়নের তিনগাঁও এলাকায় 2টি স্থানে অভিযান চালায় নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খান। এ সময় 2 কিলোমিটার এলাকায় 180টি বাড়ির 220টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা হয় 430 ফুট অবৈধ পাইপ, বেশ কিছু রাইজার ও বার্নার। পরে অবৈধ সংযোগের পয়েন্টগুলো এক্সকাভারেটর দিয়ে অপসারণ ও নিষ্কাশন করে দেয় কর্তৃপক্ষ। বরিশালে ধানের বদলে জনপ্রিয় হয়ে উঠেছে অর্থকরী ফসল সয়াবিনের চাষ। উৎপাদন খরচ কম ও লাভজনক হওয়ায় সয়াবিন উৎপাদনে ঝুঁকছেন কৃষকরা। ফলে আবাদ বেড়েছে গত অর্থ বছরের চেয়ে 23%। সুজয় দাসের তোলা ছবিতে মেহেদী হাসান বাপ্পির রিপোর্ট। পুরো মাঠ জুড়ে সবুজের সমারোহ, গাছে গাছে দোল খাচ্ছে সয়াবিন। চলতি মৌসুমে বরিশাল বিভাগের 6 জেলায় করা হচ্ছে সয়াবিন চাষ। এতে ফিকে, ইরি, বোরো ও রবি ফসলের মাঠ। পরিসংখ্যান অনুযায়ী চলতি মৌসুমে ধান ও রবি শস্যের আবাদ কমেছে প্রায় 7 থেকে 10%। এছাড়া দক্ষিণ উপকূলের মাটিতে লবণাক্ততা সহনশীল ও কম সেচে নির্ভর হওয়ায় সয়াবিন হয়ে উঠেছে কৃষকের প্রথম পছন্দ। বোরো ধানের সিজন, আমরা বোরো ধান করি না, কারণ বোরো ধানের চাষ করলে আমরা চাষিরাই তো বাঁচি না। সয়াবিন চাষে খরচ হয় 5 থেকে 6 হাজার টাকা এবং সয়াবিন চাষে অনেক লাভ হয়। সার ওষুধ সবকিছু সরকার থেকে পাচ্ছি, বীজ পাচ্ছি। তো এই জন্য আমরা এই জন্য উদ্যোগ নিচ্ছি যে কৃষকরা আমরা খালি জমি না রেখে আমরা যেন কিছু ফসল আদি করতে পারি। লাভ ক্ষতির অঙ্ক বলছে প্রতি হেক্টরে ইরি বোরো চাষে ব্যয় হয় প্রায় 85,000 থেকে 95,000 টাকা, আর সয়াবিন চাষে বিনিয়োগে লাগছে তা অনেক কম। বর্তমান বাজারে প্রতি কেজি সয়াবিন 65 থেকে 75 টাকায় বিক্রি হওয়ায় কৃষকরা বেশ লাভবান হবেন। ধানের বদলে সয়াবিন চাষে কৃষকদের উদ্বুদ্ধ সহ সব ধরনের সহযোগিতা করছে স্থানীয় কৃষি বিভাগ। সয়াবিন আসলে রোগ পোকা খুবই কম হয় এবং কৃষক বাজার দরও খুব চড়া মূল্যে বিক্রি করে। আমাদের সহায়তায় সাহায্য সহযোগিতা, সার, ঔষধ এবং সার্বক্ষণিক আমাদের পরামর্শে সয়াবিন চাষ করছে এবং তার লাভবান হচ্ছে। কৃষি অধিদপ্তরের তথ্য মতে 2024-25 রবি মৌসুমে 35,000 হেক্টর জমিতে সয়াবিন আবাদ হয়েছিল, আর চলতি মৌসুমে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 43,000 হেক্টরে। মেহেদী হাসান বাপ্পি, সময় সংবাদ, বরিশাল। উৎপাদিত আলু নিয়ে চরম দুশ্চিন্তায় বরগুনার চাষিরা। হিমাগার না থাকায় সিন্ডিকেটের কাছে পানির দামে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। এমন পরিস্থিতিতে লাভ তো দূরের কথা, খরচ তুলতেই হিমশিম পরিস্থিতি। তবে ন্যায্য মূল্যে আলু বিক্রি নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়ার আশ্বাস কৃষি বিপণন অধিদপ্তরের। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। মাঠ জুড়ে আলু উঠাতে ব্যস্ত কৃষক কৃষানীরা। ফলন ভালো হওয়ায় মুখে হাসি থাকার কথা থাকলেও বাস্তবে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন বরগুনার পাথরঘাটার আলু চাষিরা। জ্বালানি তেলের সংকটে পরিবহন অনিশ্চিত, তার উপর পাথরঘাটা নেই কোনো হিমাগার। ফলে উৎপাদিত আলু সংরক্ষণ ও বাজারজাতকরণে চরম বিপাকে পড়েছেন কৃষকেরা। তাদের দাবি, গত বছরের তুলনায় এবার লোকসানের পরিমাণ বেড়েছে। সিন্ডিকেট ও পরিবহন সংকট মিলিয়ে আলু বিক্রি করা কঠিন হয়ে পড়েছে। সিন্ডিকেটের অবস্থায় যার তৈলের সংকটটাই তারা দেখাইতেছে বেশি। এখন যে কোনো পার্টিদার যাই কয় তৈল নেই, কোল্ড স্টোরেজে থবো সেই জায়গা আমাদের নাই। আলু খেতে পচতে আছে, বিক্রি করতে পারতেছি না। পাইকাররা আইলে কয় যে তেলের দাম বেশি। সিন্ডিকেট চলে, যারা নিয়ে এটা বিক্রি করে দূরের পার্টি আইতে দেয় না। সরকার যদি কোনো কিছু করতো তাহলে তো আমরা কৃষক মনে হয় বাঁচতাম। এমন পরিস্থিতি নিয়ে কথা বলতে নারাজ ভারপ্রাপ্ত জেলা প্রশাসক। তবে ন্যায্য মূল্যে আলু বিক্রি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়ার কথা জানায় কৃষি বিভাগ। পাথরঘাটার চাষি এবং আমার বরগুনার ব্যবসায়ীদের নিয়ে বসে
এই সমস্যাটা সমাধান করতে পারি যে আসলে কেন এরা নিচ্ছে না আর ওদেরটা কেন বিক্রি হচ্ছে না। পাথরঘাটা উপজেলার সবচেয়ে বেশি আলু আবাদ হয়, সেখানে আমরা একটা হিমাগার নির্মাণের জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখছি, যাতে কৃষকরা আলুর দামটা পর্যাপ্ত পায় এবং তার আর্থিকভাবে লাভবান হয়। চলতি বছর জেলায় আলু আবাদের লক্ষ্যমাত্রা ছিল 945 হেক্টর জমিতে, আবাদ হয়েছে 773 হেক্টর জমিতে। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। পটুয়াখালীর উপকূলে নিষিদ্ধ মশারি জাল দিয়ে অবাধে শিকার করা হচ্ছে গলদা ও বাগদা চিংড়ির রেণু। সঙ্গে ধরা পড়ছে শত শত প্রজাতির মাছের পোনা ও সামুদ্রিক প্রাণীর লার্ভা। এতে মারাত্মক হুমকির মুখে উপকূলীয় জীববৈচিত্র্য। অন্যদিকে সাধারণ জেলেরা জীবিকার তাগিদে রেণু শিকার করলেও এর মূল সুবিধাভোগীরা অসাধু পাচারকারীর চক্র। গবেষকদের মতে সচেতনতা তৈরি ও বিকল্প কর্মসংস্থানে হতে পারে সংকট থেকে উত্তরণের পথ। শিকদার জাবির হোসেনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন তৌকিব মেদা। সাগরের ঢেউ আর নদীর স্রোতের বিপরীতে মশারি জালের মই টানছেন জেলেরা। কিছুক্ষণ পর জাল তুলে আনা হয় তীরে। এরপর জালে ধরা পড়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা ও সামুদ্রিক প্রাণীর লার্ভা। জেলে পরিবারের নারী সদস্যরা সেখান থেকে চিংড়ির রেণু আলাদা করেন, আর বাকি মাছের পোনা ও লার্ভা ফেলে দেওয়া হয় মাটিতে। এতে প্রতিনিয়ত ধ্বংস হচ্ছে অসংখ্য জলজ প্রাণী। সরকারিভাবে জিনিসটা অবৈধ, কিন্তু আমরা পেটের দায় এই জীবিকার জন্য এই পোনাটা ধরে আমরা জীবিকার আহরণ করি। কি করে দিয়ে খাবো আমরা? এই নদীর কূলের মানুষ এই নিয়েই থাকি। 1000, 1200, 800, 500 এরকম পাওয়া যায়, তো এই দিয়ে আর কি রোজগার চলে। সরকার যদি আমাকে একটা কোনো ব্যবস্থা করে দিতে আমরা একটু ভালো চলতে পারতাম। এদিকে সাধারণ খেটে খাওয়া জেলেরা রেণু শিকার করলেও মূলত এর সুফল ভোগ করছে অসাধু চিংড়ি রেণু পাচারকারী ব্যবসায়ীরা। অবৈধ দোহাই দিয়ে জেলেদের কাছ থেকে কম দামে চিংড়ির রেণু কিনে নিয়ে চোরাই পথে পাচার করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছে এই চক্র। সারাদিন এখানে 200-300 মাছ পাই, আমাকে 10 টাকা করে ওষুধ দেয়, সেই দিন আমাকে যায়। এবার কেন মাগ না কয় দিয়ে যান, পরে টাকা 200 টাকা দিমু আনি, কই হারা লইয়া যায়। গদিয়ালারা কয় না দাম নাই মাছের, এই 400-500 দিলে কেন 50 টাকা দরাই দিয়ে দেয়। গবেষকদের মতে অধিকাংশ রেণু শিকারী জেলে দরিদ্র ও অসহায়। জীবিকার তাগিদেই তারা এই কাজে যুক্ত হচ্ছেন। সমাধান হিসেবে পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জেলেদের বিকল্প কর্মসংস্থান ও সচেতনতা বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন তারা। এটার সাথে জড়িত কিন্তু একটা সিন্ডিকেট, এটা কিন্তু একটা ব্যবসায়ীরা এটাকে নিয়ন্ত্রণ করছে, যারা কিনা রাতের আধারে এই রেণুপোনাগুলা খুলনার দিকে নিয়ে যাচ্ছে। তাহলে এটার সাথে অবশ্যই প্রশাসনের কেউ জড়িত, যার জন্য আসলে এটা দিনের পর দিন করতে পারছে। তো এটা কিভাবে বন্ধ করা যায়, এটা করা দরকার। তাহলে কিন্তু আমাদের এই উপকূলের যেমন মৎস্য সম্পদ রক্ষা পাবে এবং উপকূলের মানুষ জেলে যারা আছে তারা বিভিন্ন সময় মাছ পাবে। মৎস্য বিভাগ জানায় অবৈধ রেণু শিকার বন্ধে বিভিন্ন অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। উত্তরণ নামে একটি এনজিও কলাপাড়াতে বিশেষ করে তারা কাজ করছে। তারা বিভিন্ন পট গান সহ বিভিন্ন মোটিভেশনাল কার্যক্রম করে থাকে এবং সেখানে আমরাও উপস্থিত থাকি, যাতে করে এই রেণুপোনা ধরা থেকে তারা বিরত থাকে। মৎস্য ইনস্টিটিউটের জরিপ বলছে চিংড়ির রেণু ধরতে গিয়ে ধ্বংস হচ্ছে 38 প্রজাতির চিংড়ি, 6 প্রজাতির মাছ এবং প্রায় 100 প্রজাতির সামুদ্রিক প্রাণীর লার্ভা। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। উদ্বোধনের 2 বছর পরও চালু হয়নি ঝালকাঠির 250 শয্যা বিশিষ্ট হাসপাতালের 9 তলা নতুন ভবন। 8 বছর ধরে এখনও চলছে অবকাঠামোর নির্মাণ কাজ। এতে ক্ষোভ প্রকাশ করেছে সেবা প্রত্যাশীরা। যদিও কর্তৃপক্ষ বলছে সব কাজ প্রায় শেষ, শিগগিরই চালু হবে হাসপাতাল। পলাশ রায়ের পাঠানো তথ্য ও শামীম হোসেনের ছবিতে রিপোর্ট। পড়ে আছে দামি দামি সরঞ্জাম, ব্যবহার না হয় নষ্টের পথে। এটি ঝালকাঠি সদর হাসপাতালের 250 শয্যা বিশিষ্ট নির্মাণাধীন নতুন 9 তলা ভবন। অথচ কাজ শেষ হওয়ার আগেই 2023 সালের অক্টোবর মাসে ভবনটি উদ্বোধন করা হয়, কিন্তু নানা সংকট দেখিয়ে এখনও চালু হয়নি হাসপাতাল। এতে চিকিৎসা সেবায় ভোগান্তির শেষ হয়নি দক্ষিণের এ জেলায়। আধুনিক যন্ত্রপাতি থাকলেও জটিল রোগে চিকিৎসার জন্য যেতে হচ্ছে বিভাগীয় শহর বরিশালে। হাসপাতালটা যদি এমার্জেন্সি ভাবে চালু হইতে আমাদের গরিবের জন্য সবার জন্য ভালো হইতো। 9 তলা করছে, ওইটা যদি
ডাক্তার সবকিছু থাকতে আমার বৈশা যাইতে হইতো না। ভবনটি পুরোপুরিভাবে চালু হইলে এখানে ডাক্তারের সংখ্যাও আরো বেড়ে যেত। অবশ্য জেলা সিভিল সার্জন জানান, আগামী নভেম্বর মাসে 250 শয্যার আধুনিক হাসপাতালটির কার্যক্রম শুরু করা যেতে পারে। গণপূর্তের সাথে আমাদের কথা হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে। লিফটের টাকাও আমরা পেয়েছি, তারা টেন্ডারও করেছে এবং তাদের ভাষ্যমতে আগামী নভেম্বরের মধ্যে তারা লিফটের কার্যক্রম সম্পন্ন হবে এবং লিফটের কার্যক্রম সম্পন্ন হলে আমরা পুরোদমে হসপিটাল ইনশাল্লাহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ মোতাবেক আমরা উদ্বোধন করতে পারব। 1983 সালে প্রতিষ্ঠিত 50 শয্যার ঝালকাঠি সদর হাসপাতালটি 2003 সালে 100 শয্যায় উন্নীতকরণ করা হয়। 2018 সালে প্রায় 70 কোটি টাকা ব্যয়ে হাসপাতালের 250 শয্যা বিশিষ্ট নতুন 9তলা ভবনের নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়। কয়েক দফায় মেয়াদ বাড়ালেও এখনও শেষ হয়নি নির্মাণ কাজ। সময় সংবাদ, ঝালকাঠি। নদীতে জাটকা রক্ষায় 2 মাস এবং সমুদ্রে 58 দিন মাছ ধরা বন্ধ থাকায় পটুয়াখালীতে পাইকারি বাজারগুলোতে বেড়েছে মাছের দাম। এ বিষয়ে বিস্তারিত জানাতে হেতালিয়া বাদঘাট পাইকারি মাছের বাজারে আছেন সহকর্মী মোহাম্মদ মনির হোসেন বাদল। সরাসরি যাচ্ছি তার কাছে। বাদল, নদী এবং সমুদ্রেই মাছ ধরা বন্ধ থাকায় পটুয়াখালীতে যে পাইকারি বাজারগুলোতে রয়েছে, এই বাজারগুলোতে কিন্তু সকল ধরনের মাছ কিন্তু একদিকে বৃদ্ধি পেয়েছে, অপরদিকে কিন্তু মাছের সরবরাহ কম রয়েছে। আমরা আজকে রয়েছি পটুয়াখালী যে পাইকারি মাছের যে বড় বাজারটা রয়েছে, হেতালিয়া বাদঘাট যে মাছের পাইকারি বাজার, এই বাজারটি কিন্তু নদী এবং সমুদ্র কাছে থাকায় কিন্তু এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ মাছ আসে এবং প্রচুর পরিমাণে এখানে মাছ বেচা কিনা হয়। প্রতিদিন কোটি কোটি টাকার মাছ এখান থেকে বেচা কিনা হলো। আমরা দেখতে পাচ্ছি যে কিন্তু আজকে কিন্তু এই হেতালিয়া বাদঘাটে কিন্তু মাছের সরবরাহ নেই বললেই চলে। পটুয়াখালীতে এদিকে আমরা যেটি মাছের সরবরাহ না থাকার বিষয়টি, যেখানে জেলেরা রয়েছে, পাইকারে রয়েছে, যে বিষয়টা অবহিত করেছেন আমাদের, যে নদীতে কিন্তু মার্চ এপ্রিল জাটকা সংরক্ষণ, জাটকা রক্ষায় কিন্তু এই 2 মাস 5টি অভয়শ্রমে মাছ ধরা বন্ধ রেখেছে সরকার। অপরদিকে কিন্তু সমুদ্রে ইলিশ সহ অন্যান্য মাছ বৃদ্ধি রক্ষায় কিন্তু 58 দিন মাছ ধরা বন্ধ রয়েছে। আর এদিকে কিন্তু সমুদ্রে এবং নদীতে দুটোই কিন্তু একই সাথে অবরোধ এবং একই সাথে মাছ ধরা বন্ধ রয়েছে। এর কারণে কিন্তু মাছের যে প্রভাবটা, এটি কিন্তু পাইকারি বাজারে পড়েছে। আমরা আজকে এখানে দেখতে পাচ্ছি যে এই নদী এবং সমুদ্রের মাছ ছাড়া কিন্তু এখানে চাষের মাছটাই কিন্তু বেশি রয়েছে। আর এই চাষের মাছটার উপরে কিন্তু সাধারণ মানুষের উপর নির্ভর করতে হচ্ছে। আর এখানে 2-1টা সমুদ্রের মাছ দেখা যাচ্ছে, যদিও এই মাছটা আগের মাছ ছিল, সেটি বরফ দেওয়া মাছ এখানে বিক্রি হচ্ছে। এছাড়া চাষের মাছই বেশি এখানে দেখা যাচ্ছে। বিশেষ করে এই যে পাঙ্গাস, রুই, কাতল, এটা বিভিন্ন এলাকা থেকে পুকুরের মাছ, এই চাষ করা মাছগুলো এখানে আসে এবং বিক্রি হচ্ছে। কিন্তু এখানে কিন্তু আগের তুলনায় আমরা দেখতে পাচ্ছি মাছের সরবরাহ কম থাকায় মাছের দামটা কিন্তু অনেকটাই বৃদ্ধি রয়েছে। আর এই প্রভাবটা পড়ছে কিন্তু সাধারণ ক্রেতাদের উপর প্রভাব পড়েছে। এদিকে কিন্তু এই যে সমুদ্রে 58 দিন বন্ধ রয়েছে, আর অপরদিকে কিন্তু দেখা যাচ্ছে যে নদীতে কিন্তু এই যে জাটকা রক্ষা কিন্তু মার্চ এপ্রিল এই 2 মাস কিন্তু বন্ধ রয়েছে, মাছ ধরা বন্ধ রয়েছে। আর এই মাছ ধরা মাছ ধরতে যেহেতু 1 মে থেকে নদীতে মাছ ধরা শুরু করবে জেলেরা, তখন আবার এই যে পাইকারি বাজারগুলো রয়েছে, এই বাজারগুলোতে কিন্তু মাছে কিন্তু সরবরাহ বেশি থাকবে এবং ক্রেতাদের হাতের নাগালে থাকবে। এই ছিল পটুয়াখালী মাছের পাইকারি বাজার থেকে আমার কাছে সর্বশেষ। যুক্ত ছিলাম পটুয়াখালী থেকে। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন রোজা চৌধুরী। ধন্যবাদ মেজবা। পরবর্তী সংবাদগুলো নিয়ে আসছি কিছুক্ষণ পর। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। ভোরের সময় মাদারীপুর ও বরগুনায় অভিযান চালিয়ে 74,000 লিটার ভোজ্য তেল জব্দ করা হয়েছে। মজুতের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করায় জরিমানা করা হয়েছে 3 ব্যবসায়ীকে। রোববার বিকেলে মাদারীপুরের ডাসারে ধোয়াশার বাজারে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ব্যবসায়ী বাচ্চু সর্দারের বসতঘর থেকে অবৈধভাবে মজুদ 37,000 লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। 40,000 টাকা জরিমানা সহ মজুদকৃত তেল দ্রুত বাজারে সরবরাহের নির্দেশ দেন ভোক্তা অধিকারের সহকারী পরিচালক সুচন্দ্র মণ্ডল। এদিকে বরগুনার পাথরঘাটার কাকচিড়া বাজারে দয়াল ও খাতিজা এন্টারপ্রাইজে তল্লাশি চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। 2 দোকান থেকে অবৈধভাবে মজুদ 36,720 লিটার ভোজ্য তেল জব্দ করা হয়। 2 ব্যবসায়ীকে সর্বমোট 60,000  টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। 6 মাস 3 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 মা
চাঁদপুরে নদীতে গোসলে নেমে নিখোঁজ 2 শিশুর একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার দুপুরে সদর উপজেলার মোমিনপুর এলাকার ডাকাতিয়া থেকে 6 বছর বয়সী শাহাদাতের মরদেহ উদ্ধার করা হয়। তবে নিখোঁজ রয়েছে 5 বছর বয়সী মাহমুদ। স্থানীয়রা জানান, প্রতিবেশী শিশুদের সঙ্গে নদীতে গোসলে নামে শাহাদাত ও মাহমুদ। এক পর্যায়ে অন্য শিশুরা নদী থেকে উঠে আসলো। নিখোঁজ ছিল 2 শিশু। তাদের সন্ধানে নদীর বিভিন্ন স্থানে তল্লাশি করেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শিশু শাহাদাতের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের ঘটনায় 2 পরিবারের নেমে এসেছে শোকের ছায়া। যশোরে অবৈধভাবে কীটনাশক সার মজুদ ও মোড়কজাত করার অভিযোগে ব্যবসায়ীকে 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার চাঁদশা মৎস্য গবেষণা ইনস্টিটিউট এলাকায় অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। হাবিবুল্লাহর ব্যবসা প্রতিষ্ঠান থেকে জব্দ করা হয় মেয়াদ উত্তীর্ণ কীটনাশক সার, খালি মোড়ক, বোতল ও লেবেলবিহীন পণ্য। এ সময় মেলে অনুমোদন ছাড়াই পণ্য মোড়কজাতকরণের প্রমাণ। প্রতিষ্ঠানের মালিক হাবিবুল্লাহকে 1 লাখ টাকা জরিমানা করে ভোক্তা অধিকার কর্তৃপক্ষ। দাম্পত্য কলহের জেরে খুলনা রেলওয়ে পুলিশের কনস্টেবল সম্রাট বিশ্বাস মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন বলে দাবি করেছেন স্বজনরা। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ গোপালগঞ্জ কাশিয়ানীর চরপদ্মবিলা গ্রামের বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। তাদের দাবি, স্ত্রী পূজা দাসের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের কারণে মানসিক হতাশা থেকে আত্মহননের পথ বেছে নিয়েছিলেন সম্রাট। শনিবার ভোরে খুলনা রেলওয়ে জেলা কার্যালয়ের অস্ত্রাগারে দায়িত্ব পালনের সময় নিজের ইস্যুকৃত রাইফেল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেন কনস্টেবল সম্রাট। স্বামী স্ত্রীর ভিতরে যেটা আছে সেটা ছাড়া কিছুতেই ও আত্মহত্যা করতে পারে না। গ্যাঞ্জাম টাঞ্জাম হয়েছে, তারপর ওইটা ওর সামলাইতে পারবে, মানে ওই রাগটা সামলাইতে পারবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সময় টিভির রিপোর্টার সহ শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ হয়েছে। শনিবার দুপুরে 0 পয়েন্ট এলাকায় আয়োজিত শিক্ষার্থীদের এ সমাবেশে তারা হামলাকারীদের শাস্তি এবং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতের দাবি জানান। বক্তাদের অভিযোগ, রেল ক্রসিং এলাকায় বিনা উস্কানিতে শিক্ষার্থীদের উপর হামলা চালানো হয়েছে, যা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় বরং ধারাবাহিক সহিংসতার অংশ। দ্রুত পুলিশ বক্স স্থাপন, নিয়মিত টহল এবং নিরাপদ বাস সার্ভিস চালুর দাবি জানান তারা। নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসায় অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগে মানববন্ধন করা হয়েছে। রোববার শহরের মুক্তির মোড় এলাকায় এই কর্মসূচি পালন করে নাগরিক অধিকার পরিষদ নামে একটি সংগঠন। স্বজনদের অভিযোগ, গত 17 এপ্রিল বিকেলে নওগাঁ সদর হাসপাতালে অক্সিজেন দেওয়ার জন্য এক বৃদ্ধাকে হাসপাতালে নেওয়া হয়। নার্সদের বারবার তাগাদা দেওয়া হলেও ব্যবস্থা না নেওয়ায় বৃদ্ধার মৃত্যু হয়। এ ঘটনায় সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন নিহতের ছেলে। দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। পিরোজপুরে গণপিটুনিতে দুলাল নামে এক ডাকাত নিহত হয়েছে। স্থানীয়রা জানান, শনিবার রাতে 8 সদস্যের একটি ডাকাত দল নাজমুল নামে এক ব্যক্তির বাড়িতে ডাকাতি করতে যায়। দ্বিতীয় তলার দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় নাজমুলের স্ত্রীর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে ঘিরে ফেলে বাড়িটি। তখন ফাঁকা গুলি করে অন্য ডাকাতরা পালিয়ে গেলেও দুলালকে ধরে ফেলেন স্থানীয়রা। পরে গণপিটুনিতে তার মৃত্যু হয়। ডাকাত দলের অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। ভোরের সময় আরও থাকছে। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় বন্দুক হামলায় প্রাণ গেল 8 শিশুর, আহত 2। পালানোর চেষ্টা করলে সন্দেহভাজন ব্যক্তিকে গুলি করে হত্যা। নরসিংদীর মাধবদীতে 7 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। পুলিশ জানায়, রোববার দুপুরে বালুশাহের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 2য় শ্রেণীর এক শিক্ষার্থী
স্কুল থেকে বাড়ি ফিরছিল। পথে আবুল কালাম আজাদ নামে ওই বৃদ্ধ তাকে নিজ বাড়িতে নিয়ে যায় এবং ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। বাড়ি ফিরে শিশুটি তার মা বাবাকে ঘটনা জানালে স্থানীয়রা আবুল কালামকে আটক করে পুলিশে দেয়। এ সময় উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়িঘরে ভাঙচুর চালায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাচ্চাটা আমাদের কাছে আসার পর আমরা হচ্ছে তার শারীরিক অবস্থা পরীক্ষা করলাম। পরীক্ষা আবার ঢাকায়ও পাঠাতে হয়েছে এবং হাসপাতালে ভর্তি রেখে আমরা তার যথাযথ চিকিৎসা দিচ্ছি। এই সংবাদ পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ওখানে আমাদের কুইক রেসপন্স টিম পাঠাই, যে ওই আসামিকে ধরে ভিকটিমের বাবা শিশু ধর্ষণের মামলা দায়ের করবে এবং সে মামলা রোজের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। রাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা শান্তি আলোচনা প্রত্যাখ্যান করেছে ইরান। যুক্তরাষ্ট্রের অযৌক্তিক প্রত্যাশা বারবার অবস্থান পরিবর্তনের জেরে এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা। এদিকে প্রস্তাবিত চুক্তিতে সই না করলে আবারও পুরো ইরানকে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যেই ওমান উপসাগরে ইরানের পতাকাবাহী জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। জলদস্যুতা উল্লেখ করে শিগগিরই পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। পাকিস্তানের ইসলামাবাদে চলছে ওয়াশিংটন তেহরান দ্বিতীয় দফার বৈঠকের প্রস্তুতি। এর মধ্যেই শান্তি আলোচনায় অংশ নেবে না বলে জানিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানায়, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবি দেওয়া, অযৌক্তিক অনুরোধ, বারবার অবস্থান পরিবর্তন, পরস্পর বিরোধী বিবৃতি আলোচনার অগ্রগতিতে বাধা হয়ে দাঁড়িয়েছে। ইরানের পারমাণবিক অধিকার কেড়ে নেয়ার কোনো অধিকার যুক্তরাষ্ট্রের নেই বলে মন্তব্য করেছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। প্রশ্ন তোলেন, একটি জাতির অধিকার কেড়ে নেয়ার তারা কে? আমরা এই যুদ্ধের সূচনাকারী নই, কোথাও আক্রমণ করিনি, এমনকি এখনো কারো ওপর আক্রমণ চালানোর কোনো ইচ্ছাও নেই। আমরা আমাদের অধিকার চাইছি, কিন্তু তারা জোর জবস্তির মাধ্যমে একটি জাতি, একটি সমাজের অধিকার অস্বীকারের চেষ্টা করছে। তারা নাকি ঠিক করে দিয়েছে আমরা এই অধিকার প্রয়োগ করতে পারবো না। কেন? কি অপরাধ করেছি আমরা? তোমরা কে যে এমন সিদ্ধান্ত নেবে? এদিকে চুক্তিতে সই না করলে আবারও ইরানের প্রতিটি বিদ্যুৎ কেন্দ্র ও সেতু গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার নিজের ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এই হুঁশিয়ারি দেন তিনি। ট্রাম্প বলেন, ওয়াশিংটন ন্যায্য এবং যৌক্তিক একটি চুক্তির প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাব ইরান গ্রহণ না করলে পুরো দেশ গুঁড়িয়ে দেয়া হবে। ইরান যুদ্ধবিরতি চুক্তির চরম লঙ্ঘন করেছে বলেও অভিযোগ করেন ট্রাম্প। হুমকি ধামকির মধ্যেই ওমান উপসাগরে তুস্কা নামের ইরানের পতাকাবাহী একটি কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। ট্রুথ সোশ্যালে নিজেই এ তথ্য জানান ডোনাল্ড ট্রাম্প। জাহাজটি মার্কিন নৌ অবরোধ ভাঙার চেষ্টা করলে হামলা চালানো হয় বলে জানান তিনি। অর্জিতা শেরজিন, সময় সংবাদ। হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনার মাঝে যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় অচলাবস্থা আরও স্পষ্ট। তেহরান বলছে, ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় অগ্রগতি থাকলেও চূড়ান্ত সমঝোতা থেকে তারা এখনও অনেকটাই দূরে। এদিকে যে কোনো মুহূর্তে নতুন সংঘাতের জন্য ইরান প্রস্তুত বলে জানিয়েছেন পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত জলপথ হরমুজ প্রণালী আবারও উত্তেজনার কেন্দ্রে। ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কিছু অগ্রগতি হলেও মৌলিক মতপার্থক্য রয়েছে। তার মতে, চূড়ান্ত সমঝোতা থেকে এখনও অনেক দূরে তেহরান। তাই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন সংঘাতের শঙ্কা দেখা দিয়েছে। গালিবাফের অভিযোগ, যুক্তরাষ্ট্র ইরানি বন্দরে নৌ অবরোধ চালিয়ে যাচ্ছে। একে অজ্ঞ ও ভুল সিদ্ধান্ত আখ্যা দেন তিনি। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের জাহাজকে বাধা দেয়া হলে হরমুজে অন্য কোনো জাহাজ চলাচলও নিরাপদ থাকবে না। ইরানের সামরিক বাহিনী যে কোনো পরিস্থিতির জন্য পূর্ণ প্রস্তুত, এমন বার্তাও দেন তিনি। এদিকে রোববার হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করলে দুটি তেলবাহী ট্যাঙ্কার ফিরিয়ে দেয় ইরানের সশস্ত্র বাহিনী। তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়, বতসোয়ানা ও অ্যাঙ্গোলার পতাকাযুক্ত এই দুটি ট্যাঙ্কার হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তবে সশস্ত্র বাহিনীর সময়োপযোগী পদক্ষেপের কারণে সেগুলো গতিপথ পরিবর্তন করে পিছু হটতে বাধ্য হয়।
ইরান আগেই ঘোষণা করে তাদের বন্দরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ রাখা হবে। সেই ঘোষণার পর থেকে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ নৌপথটিতে কঠোর অবস্থান নিয়েছে তেহরান। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের আগের সময়ের তুলনায় এখন আরও দ্রুত গতিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ ব্যবস্থা হালনাগাদ ও পুনর্গঠন করছে ইরান। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড বাহিনীর এরোস্পেস ফোর্সের কমান্ডার জেনারেল মাজিদ মুসাভি এমন দাবি করেছেন। স্থানীয় সময় রোববার ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম নূর নিউজকে দেওয়া বক্তব্যে মেজর জেনারেল মাজিদ মুসাভি এ কথা জানান। মুসাভি বলেন, যুদ্ধবিরতির সময় শত্রুপক্ষ তাদের গোলাবারুদ পুনর্গঠন করতে পারেনি, যা ইরানের সঙ্গে বড় পার্থক্য তৈরি করেছে। তিনি আরও বলেন, যুদ্ধবিরতির সময় ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ প্ল্যাটফর্ম হালনাগাদ ও পুনরায় প্রস্তুত করার গতি যুদ্ধের আগের সময়ের চেয়েও বেশি। শত্রুপক্ষ নিজেরা এমন সক্ষমতা তৈরি করতে অক্ষম এবং বিশ্বের অন্য প্রান্ত থেকে গোলাবারুদ আনতে হচ্ছে বলেও দাবি করেন তিনি। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে বন্দুক হামলায় অন্তত ৮ শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন আরও 2 জন। নিহত শিশুদের বয়স 1 থেকে প্রায় 14 বছরের মধ্যে। পুলিশ জানায়, ঘটনাস্থল 3টি আলাদা এলাকায় বিস্তৃত ছিল। গুলিবিদ্ধদের মধ্যে কয়েকজন শিশু হামলাকারীর আত্মীয় ছিল বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সময় রোববার ভোরে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের শ্রেভেপোর্ট শহর সাক্ষী হল এক মর্মান্তিক ঘটনার। বন্দুকধারীদের গুলিতে প্রাণ গেল কয়েক শিশুর, সেই সঙ্গে আহত হয়েছেন আরও কয়েকজন। স্থানীয় পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। পুলিশ বলছে, 3টি আলাদা এলাকায় বিস্তৃত ছিল ঘটনাস্থল। পাশাপাশি 2টি আবাসিক ভবন টার্গেট করে গুলি চালায় ওই বন্দুকধারী। গুলিবিদ্ধদের মধ্যে কয়েকজন শিশু হামলাকারীর আত্মীয় ছিল বলেও ধারণা পুলিশের। নিহত শিশুদের বয়স 1 থেকে প্রায় 14 বছরের মধ্যে। ঘটনার পর সন্দেহভাজন ব্যক্তি গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ ধাওয়া করে তাকে গুলি করলে মারা যায় ওই বন্দুকধারী। পরে পুরো এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী এবং শুরু হয় তদন্ত। লুইজিয়ানা স্টেট পুলিশ এই ঘটনার তদন্তে নেমেছে, সংগ্রহ করছে বিস্তারিত তথ্য। তদন্তকারী কর্মকর্তারা সাধারণ মানুষের কাছেও সহযোগিতা চেয়েছেন। কেউ যদি এই ঘটনার কোনো ছবি, ভিডিও বা তথ্য পেয়ে থাকেন, তা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে দেওয়ার আহ্বান জানানো হয়। তবে এখন পর্যন্ত এই ঘটনার সুনির্দিষ্ট কারণ পুরোপুরি স্পষ্ট করতে পারেনি লুইজিয়ানা পুলিশ। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলের হামলা ও গোলাবর্ষণ। দখলদার বাহিনীর হামলায় আবারও 2 ফিলিস্তিনি নিহত এবং 4 জন আহত হয়েছেন। পশ্চিম তীরেও 1 ফিলিস্তিনি কিশোর আহত হয়েছে। এদিকে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি আলোচনায় যেতে হলে প্রথম ধাপের সব শর্ত বাস্তবায়ন করতে হবে বলে জানিয়েছে হামাস। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েলি বাহিনীর হামলা ও গুলিবর্ষণ থামছেই না। রোববার গাজার উত্তরাঞ্চলের দেইর আল বালা ও জাবালিয়া শরণার্থী শিবিরে হামলা চালায় দখলদার বাহিনী। এতে হতাহতের ঘটনা ঘটে। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল প্রায় 2400 বার তা লঙ্ঘন করেছে। এতে বহু মানুষ নিহত হয়েছে ও হাজারো মানুষ আহত হয়েছেন। এই পরিস্থিতির মধ্যেই ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে, দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি আলোচনায় যেতে হলে প্রথম ধাপের সব শর্ত সম্পূর্ণ বাস্তবায়ন করতে হবে। সংগঠনটি মিশর ও মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনায় অংশ নিলেও ইসরায়েল বারবার চুক্তি ভঙ্গ করেছে এবং সেনা প্রত্যাহার ও পুনর্গঠনের মতো মূল শর্ত মানছে না বলে অভিযোগ হামাসের, যে কারণে অনিশ্চয়তার মুখে যুদ্ধবিরতি প্রক্রিয়া। অক্টোবর 2023 থেকে শুরু হওয়া যুদ্ধের পর থেকে গাজায় ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ চলছে। পুরো অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চলমান যুদ্ধবিরতি লঙ্ঘনে এখন পর্যন্ত 773 জন ফিলিস্তিনি নিহত এবং 2171 জন আহত হয়েছেন। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলোতে শক্তিশালী টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে জনজীবন। ইলিনয়, উইসকনসিন এবং মিনেসোটায় আঘাত হানা এই ঝড়ে অসংখ্য ঘরবাড়ির ছাদ উড়ে গেছে এবং গাছপালা উপড়ে রাস্তাঘাট অবরুদ্ধ হয়ে পড়েছে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
প্রকৃতির তাণ্ডবে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিমাঞ্চল। ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, ইলিনয়, উইসকনসিন এবং মিনেসোটার ওপর দিয়ে বয়ে যাওয়া এই শক্তিশালী ঝড়টি সম্ভবত টর্নেডো ছিল। সেন্ট্রাল উইসকনসিনের ক্রোনেনওয়েটার এবং রিঙ্গেল শহরের ওপর সবচেয়ে বেশি প্রভাব পড়েছে। মিনেসোটা রাজ্যের অনেক এলাকায় ঝড়ের তীব্রতায় বাড়িঘরের ছাদ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। ইলিনয়ে ঝড়ের প্রভাবে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। উপড়ে পড়া গাছ ও ধ্বংসাবশেষের কারণে অনেক সড়ক এখনও চলাচলের অনুপযুক্ত। টর্নেডো পরবর্তী উদ্ধার ও পুনরুদ্ধার কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকা এলাকাগুলোতে কাজ করছেন উদ্ধারকর্মীরা। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তার আশ্বাস দিয়েছে। প্রাণহানি না ঘটায় স্বস্তি প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে সম্পদে যে বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে বেশ সময় লাগবে বলে মনে করছেন স্থানীয় প্রশাসন। শেখ সাদি মারজান, সময় সংবাদ। এবার পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন প্রসঙ্গ। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ঘিরে শেষ সময়ে জমে উঠেছে প্রচারণা। ভোটারদের টানতে একে অন্যের বিরুদ্ধে অভিযোগ তুলছেন প্রার্থীরা, দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। अपना जाल मूली खिलाओ, कितने का होता है आपका जाल मूली? 10 20 हाँ जो भी है बना दो। ভোটের প্রচারে এসে ঝালমুড়ি কিনছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমন দৃশ্য ধরা পড়েছে পশ্চিমবঙ্গে। রোববার বাঁকুড়া ও পুরুলিয়ায় বিধানসভার নির্বাচনী প্রচারণায় যোগ দেন তিনি। 10 रुपए देना है नहीं भाई, ऐसा नहीं। লোকসভায় 131তম সংবিধান সংশোধনী বিল পাশ করতে না পারার দায় কংগ্রেস তৃণমূলের ঘাড়ে চাপিয়ে দেশের নারীদের মন জয় করতে চাচ্ছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। এদিন রাজ্যের প্রায় অর্ধেক নারী ভোটারকে লক্ষ্য করে ভোট চান নরেন্দ্র মোদী। कांग्रेस के साथ मिलकर টিএমসি কংগ্রেসের সাথে মিলে ষড়যন্ত্র করেছে। ওরা মহিলাদের 33% সিট দেওয়ার নিয়ম কার্যকর হতে দেয়নি। শেষ সময়ের প্রচারণার অংশ হিসেবে রোববার হুগলি বর্ধমানে সভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নারী বিলকে বিজেপির নোংরা রাজনৈতিক কৌশল বলেও মন্তব্য করেন তিনি। ভোটের আগে চালাকি, শুধু মিথ্যে কথা বলে বলে পেরিয়ে যাবে। যারা আজকে বিজেপি করে অত্যাচার করছেন, শুধু মনে রাখবেন এইটাই লাস্ট, রেকর্ড কিন্তু থেকে যাবে। মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত প্রথম দফার প্রচার করতে পারবে রাজনৈতিক দলগুলো। বিশ্লেষকরা বলছেন, তৃণমূল ও বিজেপি দুটো দলই নিজেদের মতো করে এবার নির্বাচনী প্রচারের মাটি আঁকড়ে ধরেছে। ভোটার তালিকার সংশোধনে বাদ যাওয়া 91 লাখ ভোটারের ইস্যু এই দুই দলের ভোট বাক্সেই কম বেশি প্রভাব ফেলবে বলে মনে করছেন তারা। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। বসন্তের শুরুতে আয়ারল্যান্ডের চারিধারে এখন সাদা আর গোলাপি চেরির সমাহার। স্বচ্ছ নীল আকাশ, বসন্তের হাওয়া আর চেরি ফুলের দোলে সেখানে প্রকৃতি এখন সেজেছে নবরূপে। স্থানীয় সহ প্রবাসীরা উপভোগ করছেন প্রকৃতির এই সৌন্দর্য। সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত। আয়ারল্যান্ডে বসন্তের আগমনী ছোঁয়া শুরু হয় কয়েকদিন আগেই। ঋতুর শুরুতেই ইউরোপের উত্তর পশ্চিমের এই দেশ জুড়ে ফুটতে থাকে সাদা চেরি ফুল। তার কিছুদিন পরেই মিশে যায় গোলাপি আভায়। জানালার পাশে, পথের ধারে, মাঠে কিংবা শহরের কোণে দুই রঙের চেরি ফুল জানান দেয় বসন্ত এসে গেছে। ডানামেলা পাপড়িগুলো যেন আকাশ ছোঁয়ার স্বপ্নে বিভোর। প্রকৃতির এই রঙিন আবহ ক্লান্তি আর বিষাদ ভুলিয়ে এনে দেয় এক অনন্য প্রশান্তি। সাদার গোলাপির মায়াবী মিশেলে চারপাশ হয়ে ওঠে এক জীবন্ত ক্যানভাস। ব্যস্ত জীবনের ফাঁকে এমন সময়ে প্রবাসীরাও বেরিয়ে পড়েন সৌন্দর্য উপভোগ করতে। সাদা চেরি ফুল যা দেখলে একেবারে অসাধারণ, এত সুন্দর। বসন্তের এই সময়টাতে সাদা চেরি ফুলে সারা আয়ারল্যান্ড মনোমুগ্ধকর হয়ে থাকে। চেরি ঝরে যাওয়ার পরেই শুরু হয় আরও নানা ফুল ফোটার উৎসব। বসন্তের এই সময়ে আয়ারল্যান্ড হয়ে ওঠে আরও প্রাণবন্ত ও রঙিন, যা দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরাও ভিড় জমান এই দ্বীপরাষ্ট্রে। বসন্তের এ যেন রূপের আগুন। চেরি ফুলের স্নিগ্ধতার স্পর্শে প্রকৃতি এখন হেসে উঠেছে। ঋতু পরিবর্তনে মনের মাঝে দোলা দিয়ে যায় তারা। অল্প দিনের এই দোল খাওয়ার রেশ থেকে যায় বহুদিন। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড।